প্রিয় দর্শক, জানা অজানার ১৩তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। সমসাময়িক অনেকগুলো বিষয় আমাদেরকে আলোকিত করবেন। যথারীতি আমাদের সাথে রয়েছেন সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠানে আমাকে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সাইফুল আমিন ভাই, আপনি দীর্ঘ সময় ধরে বিশ্লেষণ করেন, সাংবাদিকতা পেশায় এক উজ্জ্বল আপনার রয়েছে, ক্যারিয়ার রয়েছে। তো আপনি আম, এইরকম পরিস্থিতির জন্য মানে প্রস্তুত ছিলেন কিনা, এই কথাটি আমি আসলে একটু কেমন যেন মানে বলতেই হয় আর কি সাইফুল আমিন ভাই, যে আম, যদি আপনি অনুমতি দেন তাহলে এটা এইভাবে যে আম, আদালত প্রাঙ্গণে মাসুদ উদ্দিনের উপরে ময়লা পানি, পচা ডিম নিক্ষেপ করা হলো, মানে ওই ইউনুসের আমলের ওই মবের মতো। এবং কে এই মাসুদ উদ্দিন, তিনি আমরা সবাই জানি যে ১/১১ সেই কুশীলবদের মধ্যে অন্যতম। আমরা যদি একটু পড়ি তার বিরুদ্ধে কি অভিযোগ, যে মানব পাচার মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে নেওয়ার সময় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর উপরে ময়লা পানি ও পচা ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। তো আমি যে কারণে জিজ্ঞেস করছিলাম যে আপনার পেশাগত দায়িত্ব পালনের সময় এরকম দৃশ্য বা ঘটনা দেখেছেন কিনা, যে তারেক জিয়া দেশে আসলেন, প্রধানমন্ত্রী হলেন, তাহলে এই যারা ১/১১ বা তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন, তারা কেন দেশে ছিলেন, কেন নিরাপদ বলয়ে গেলেন? আর মিলিটারি ভার্সেস তারেক জিয়া এরকম হয়ে যাচ্ছে না, বাবার মতো জিয়াউর রহমান ভার্সেস আদার্স, এই খেলায় অনেক কে? ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। মানে আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে আহ, তারেক রহমান আহ, তারেক রহমান এবং মিলিটারির মধ্যে, আর্মির মধ্যে এক ধরনের মানে টপ ব্রাসের সাথে এক ধরনের একটা সমঝোতা হয়েছিল বলে আমার মনে হয়। এই জন্য মনে হয়তো যে তিনি আপনার মনে আছে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছে মাপ নিতে চাইছেন তার মিসবিহেভিয়ারের জন্য। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে একটা সময় কিন্তু উম, এখন যে ঘটনাগুলি ঘটতেছে, সেই ঘটনাগুলিতে এটা স্পষ্ট যে তারেক রহমান আসলে তার অতীতের যে উনি ক্ষমা চেয়েছেন যে আমি আমার ব্যবহারের জন্য, উনি উনি মোটেও ক্ষমা প্রার্থী না। এবং উনি ওনার উপরে যা যা হয়েছে এটার একটা, বা ওনার পরিবারের উপরে যা যা, যেটা উনি বলছেন, আপনি নিশ্চয়ই মনে আছে যে হুম। উনি ওনার একটা বক্তব্যে, এই ইলেকশনের অনেক আগে, মানে উনি তখন লন্ডন থেকে একটা বক্তব্যে উনি একটা তার পরিবার নিয়ে, তার বাড়ি নিয়ে অনেক আক্ষেপ করে উনি কথাগুলি বলছেন। কিন্তু তখন মনে হয়েছিল এটা আক্ষেপ, শুধুমাত্র একটা আক্ষেপের, যে তখন মনে হয়েছিল যে শেখ হাসিনার উপরে তার সমস্ত ক্ষোভ, যে শেখ হাসিনা তার মাকে, সুস্থ মাকে জেলে নিয়ে গেছেন, আসার পর অসুস্থ হয়েছেন, তার ভাই, সুস্থ ভাই বেরিয়ে গেছে, বাড়িতে ছিল, তাকে ধরে নিয়ে দেশের বাইরে গেল, সে মারা গেল। তারপরে তার নিজের কথা তিনি নিজে বলেন নাই, বাড়িটার কথা উনি বলছেন যে বাড়িতে ওনার কত বছর। সো তখন মনে হচ্ছিল শেখ হাসিনার প্রতি একটা কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এটা শুধু শেখ হাসিনা না, তৎকালীন সেনা অফিসাররা যারা ওই সময় সরকার পতনের সাথে বা সরকারকে নামানোর সাথে জড়িত ছিল, তাদের সাথেও কিন্তু, তাদের উপরও তার প্রচণ্ড ক্ষোভ আছে। এবং এই ক্ষোভের একটা জিনিস আপনি দেখেন, এটা এখন আরো বেশি পরিষ্কার যে তাজুলরা কোত্থেকেই এই শক্তিটা পেয়েছিল, যে সেনা কর্মকর্তা, সার্ভিং সেনা কর্মকর্তাদেরকে, মনে আছে যে কি বলে, আটক করা থেকে, গ্রেপ্তার করা থেকে শুরু করে তাদেরকে আদালতে হাজির করানো পর্যন্ত, তখন আর্মির সাথে অনেক কনফ্লিক্ট চলতেছিল, আর্মি দিতে চাচ্ছিল না, অনেক বাজ ছিল। এবং ওয়াকারুজ্জামান অনেকবার বলছেন যে ওই চ্যাপ্টারগুলো ক্লোজ করার জন্য, কিন্তু পারেন নাই। তো এখন মনে হচ্ছে যে তারেক রহমানের সাথে তাজুলরাও কিন্তু তারেক রহমানের এই মনোভাবটা জানতেন বলেই কিন্তু সার্ভিং আর্মি অফিসারদেরকে ওইভাবে অ্যারেস্ট করা হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ দেখেন যে অনেক কিছু প্রকাশ হয় না আমাদের দেশে, আমরা অনেক কিছু সাংবাদিকতায় সেটা আরেকটা তো আছে যে মামুন খালেদ, যিনি, যে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, যাকে ধরা হলো, এই যে হুম। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক, তার কথা যদি আপনি কোর্টের ভিতরে যে বক্তব্যগুলো আছে সেগুলো প্রত্যেকটা, প্রত্যেকটা না, বেশ কয়েকটা পড়তে হুবহু একই রিপোর্টিং হয়েছে। তার মানে রিপোর্টিং এই জিনিসগুলো বাইরে আসার জন্য একটা গ্রুপ আছে। মানে আর্মিতে যে আহ, মানে মানে তারেক রহমান মানে এককভাবে নিয়ন্ত্রণ করছেন বিষয়টা এরকম নাই। ওইখানে মামুন খালেদ একটা তথ্য দিয়েছেন, সেই তথ্যটা হলো যে
আহ, সব ওই 1-11 সময় সব আর্মি অফিসারকে অ্যারেস্ট করা হয়েছে। এই যে সব শব্দটা অ্যারেস্ট করা হয়েছে বলছেন, তো আসলে সব বলতে কাদের বোঝাচ্ছেন? কারণ আমরা আগে জানি মাসুদউদ্দিন চৌধুরী অ্যারেস্ট হয়েছে, মামুন খালেদ অ্যারেস্ট হয়েছে, আর আমরা জানি কোনটা, আর আমরা জানি হইলো যে সার্ভিং আর্মি অফ যাদেরকে গুম খুনের সাথে জড়িত বলে মনে করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আরো অনেকেই হয়তো অ্যারেস্ট হয়েছেন। তো এরা কারা? তো এরা কিন্তু বেশিরভাগই হইল সেই সময়কার দায়িত্ব পালনকারী, যা তারেক রহমানকে অ্যারেস্ট করা থেকে শুরু করে। এই একই জায়গাতে মামুন খালেদ বলছেন আমি তারেক রহমানের জামিনের ব্যবস্থা করছি। তার মানে উনি একটা জিনিস বলছেন, আবার তারেক রহমান বিশ্বাস করেন আরেকটা। নাহলে তাকে কেন একটা এমন একটা মামলায় ধরা হবে যে মামলাটা আসলে মানে কোনো উনি বলছেন যে আমি তো রিটায়ার্ড অফিসার, আমি তো একজন রিটায়ার্ড সিভিলিয়ান, আমি কি করে অর্ডার দেবো মানুষ খুন করার জন্য? তো দেখেন, সব মিলালেও মানে একটা জায়গায় যোগসূত্র মাসুদ্দিনের অ্যারেস্টটা যদি আপনি দেখেন, তাকে মানব পাচারে অ্যারেস্ট করা হয়েছে। মানব পাচারের যে কারণে অ্যারেস্ট করা হলো, এটা একটা অ্যাপ অ্যাপ তৈরির জন্য, যে অ্যাপের মাধ্যমে বলা হচ্ছে যে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়েছে। তো অ্যাপ তৈরির ক্ষেত্রে উনি কি বলে তদবির করেছেন। উনি সংসদ হিসেবে তদবির করে অ্যাপটা সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান সহ আরো কয়েকজন সচিব সহ অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এটা কিন্তু একটা মামলা, যে মামলাটাতে আপনি সিস্টেম কি, কোনো একটা জিনিস যখন অনুমোদন হয় তখন একদম নিচের লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত যারা যারা অনুমোদন করেন, ইনিশিয়াল করেন, তাদের সবাই ইয়ে থাকে। এখন সেই লোকগুলি সবাইকে অ্যারেস্ট করেছে ওই অ্যাপ তৈরি, অ্যাপের পারমিশন দেওয়ার জন্য। তো সেটা তো মানব পাচারের জন্য, তিনি তো নিজে কারো কাছে টাকা নেন নাই। তো মানব পাচারের জন্য একটা লোককে নিয়ে তাকে ফাঁসানো হচ্ছে, বলা হচ্ছে তার আদালতে তার আইনজীবী বলছে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার চেষ্টা করছিলেন, মানে সেই সময় 1-11 সময়। তো কোথায় মানব পাচারের মামলা, কোথায় ওই ওই মামলা কিন্তু করা হয়নি। সো দেখেন, মামুন খালেদকে ধরা হচ্ছে একটা হত্যা মামলা, যখন সে হত্যা করার জন্য কোনো অর্ডারই দেওয়ার ক্ষমতা নেই তার। কাকে অর্ডার করবে? সে তো সিভিলিয়ান, সেই মামলায়। আবার ইয়েকে ধরা হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিনকে ধরা হচ্ছে মানব পাচার মামলায়। মানে অন্য মামলা দিয়ে এদেরকে ধরার তার দরকার ছিল, এবং তাদেরকে ধরেছে। এখন তাদেরকে নিয়ে এখন তা মানে আর অন্যান্য কোন অফিসারদেরকে ধরা হয়েছে এটা আমরা জানি না, যেটা মামুন খালেদ কিন্তু বলছেন যে অন্য এটা এমন হতে পারে যে আগের যে আরো বেশ কিছু সার্ভিং অফিসারকে যে অ্যারেস্ট করেছে, যারা আর্মির তত্ত্বাবধানে আছে, যাদেরকে আইসিটি আদালতে যাদের ইয়ে হচ্ছে, তারা হয়তো হইতেও পারে এই সবাই মিলে মানে বলা হচ্ছে যে ওই সময়কার সকল অফিসারদেরকে যারা 111 সাথে জড়িত তার ধরা হয়েছে। তো এইটা যদি তাই হয়, মামলাগুলোর ধরন দেখে যেটা মনে হয় এটা প্রতিশোধমূলক। কারণ এই মামলাগুলোতে আহ, ইয়ের একে ধরে সেই মামলার যখন তার রিমান্ড নেওয়া হয়, রিমান্ডে বলার দরকার নাই যে তিনি তারেক রহমানকে হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন, কারণ তার বিরুদ্ধে হলো মানব পাচার মামলা। মানব পাচারের জন্য কিন্তু তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে না, কারণ একটা অ্যাপ তৈরির দরখাস্তে উনি ইয়েকারী, কি বলে এটাকে, এটাকে কি বলে, কি সুপারিশকারী। তো সুপারিশকারী। সুপারিশকারী তো আর সব টাকা চুরি করে, ওনাকে ধরছে কিন্তু ওই স্পেসিফিক ওইটাতে। তা নাহলে ওনার আইনজীবী কিন্তু বা সরকার পক্ষের আইনজীবী কিন্তু তারেক রহমানের প্রসঙ্গ আনতো না। তাকে রিমান্ডে দেওয়ার জন্য কিন্তু ওইটা হলো প্রসঙ্গ। মামলাটা কি? মানব পাচার। মামুন খালেদের বিরুদ্ধে আপনি দেখেন, তার বিরুদ্ধে মামলা হলো 5-ই আগস্টের মামলা, যখন সে সিভিলিয়ান। সে বলছে তারা 2018-তে সে রিটায়ারমেন্টে চলে গেছে। তো তাহলে সে আজকে এরপরে 7 বছর পর্যন্ত বা 5 বছর পর্যন্ত সে নাই আর্মিতে, তাহলে সে অর্ডার করবে কি করে? ও তাকে নিয়েও কিন্তু একই কথাগুলো বলা হচ্ছে। ইউনুস তাহলে কি সামনে মানে মানব পাচারের লাইসেন্স শুনতে টাইসেন্স পাচ্ছি না, নিয়ে আর কি? আমি দুঃখিত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাই না। আম, তাহলে আহ, প্রিয় দর্শক, একটু টেকনিক্যাল ত্রুটি দেখা যাচ্ছে। সাইফুল আলম ভাই বের হয়ে আবার যুক্ত হবেন তিনি। আহ, তো যেটা আমার বলার ইয়ে ছিল, সাইফুল আলম ভাইকে মানব পাচারের লাইসেন্স তো ইউনুস নিয়ে রেখেছেন, তো ইউনুসের কি হবে? তোর কি হবে রে কালিয়া, এরকম একটা অবস্থা। সাইফুল রহমান ভাই, আমি যেটা মানে বলার চেষ্টা করেছিলাম আপনাকে, যে তাহলে ইউনুসের কি হবে? ইউনুস তো মানব পাচারের লাইসেন্স নিয়ে রেখেছেন। সেটাই, উনি যে মানব পাচারের সরাসরি অ্যাপ ট্যাপ না, উনি সরাসরি মানব পাচারের জন্য। এবং এই যে মানব পাচারের কাজে কিন্তু এখন জাপানে আছেন, ঠিক এই এই কাজে কিন্তু তার এই মানব পাচারের উনি নার্স দেওয়ার জন্য জাপানের কাছে ওনার প্রতিষ্ঠান অ্যাপ্লাই করছে, নার্স দিবে
এবং সেটা তদবির করার জন্য এখন উনি জাপানে অবস্থান করছে। জাপান থেকে কবে আসবে জানি না। মানে একজন ভিভিআইপি বাংলাদেশ থেকে গেছে, কেমনে গেল সেটাই আমরা আপনি নিশ্চয়ই জানেন যে এয়ারপোর্টে ওনাকে ধাওয়া দেওয়ার চেষ্টা হয়েছিল। হুম, হুম। তারপরে এখন আসছেন কি আসেন না এটাও আমরা বলতে পারতেছি না। সো উনি তো যাচ্ছেন, তো ওনার কি হবে আমি এটুকু বলতে পারি, ভবিষ্যৎ তো অবশ্যই আছে জি, যদি ততদিন আমরা বেঁচে ওনার জন্য থাকে আর কি। শুভকামনা করি। উনি উনি না, উনি বেঁচে থাকুন। আমরা চাই এই লোকটাকে, অবশ্যই, এতদিন অবশ্যই। বলা হতো লোকটাকে কেউ থামান। আমরা শুধু একটাই প্রার্থনা করি যে লোকটাকে অনেকদিন লং লিভ ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন এই প্রশ্ন নিশ্চয়ই দর্শক আপনারা করবেন না। আবার একটু যদি ফিরি যে তারেক জিয়ার হাবভাব আপনি যেভাবে বিশ্লেষণ করলেন, সময়ের সাথে সাথে সেটার তো আমরা একটা সম্পর্ক খুঁজে পাবো। কিন্তু আপাত দৃষ্টিতে বুঝতে পারছি তিনি প্রতিশোধ পরায়ণতা সেই একই জায়গায় হাঁটছেন। এটার ফলাফল দেখবো আমরা, কে জিতবে, মিলিটারি নাকি তারেক না, জিয়া? মিলিটারি জিতবে, জিতবে কিনা আমি বাক্যে জিতবে এটা বলবো না। কিন্তু মিলিটারি এখানে আমি আপনি নিশ্চিত থাকেন এখানে এই ইস্যুতে আর্মি এখন দুই ভাগ হবে। সেটা হলো ডেঞ্জারাস। আর্মি এখানে দুই ভাগ হবে। একটা ভাগ মানে কখনো চাইবে না তার এই যে এই 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 ধরনের অফিসারদেরকে অন্য মামলায় ধরে নিয়ে অতীতের একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা সবাই বুঝে। আপনি যদি বোঝেন, আমি যদি বুঝি, তো হুম, মামুন খালেদের ইয়ারা সাবঅর্ডিনেটরা যারা তার সাথে কাজ করছে বা তার সিনিয়র, তারা তারা কি এটা বুঝতেছে না যে আসলে কি জিনিসটা। সো এখানে আর্মি যেমন তখন আপনার মনে আছে যখন ওই সার্ভিং অফিসারদেরকে আদালতে নেওয়ার জন্য চাপাচাপি করছিল, তাজুল ইসলাম অনেক বাদানুবাদ হয়েছে। আর্মির কোয়ার্টার মাস্টার জেনারেল বা জাজ 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 কি কি যেন ওদের জাজ জেনারেল নাকি যে একজন আছেন, মানে জাজ অ্যাটর্নি জেনারেল বা এরকম কিছু একটা, হ্যাঁ, আর নামটা ভুলে গেছি। ওই ওই তো ওইখান থেকে বলা হয়েছিল যে না, তাদেরকে না নেওয়াটা হলো সমীচীন হবে। অনেক তারা তদবির করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। তো সেখানে কিন্তু আর্মি ডিভাইড হয়ে আছে, তাদের সার্ভিং অফিসারদেরকে কিন্তু জেলখানায় ঢুকানো আছে এবং তাদেরকে আদালতে হাজির করা হয়। এখন এই ঘটনা দুইটা আমি শিওর যে সেটা এইটাতে ওই যে সলতেতে তেল দেওয়া বললে না যে জ্বলতেছে, তার মধ্যে আর তেল ঢেলে দিন এটা আগুন আরো লম্বা হয়ে যায়। তো সেই সলতের মধ্যে এখন আবার তেল ঢালা হয়েছে যাতে এই সলতেটা ইয়ে হয় আর আগুনটা আরো লম্বা হয়। রাইট। তা আর্মিতে দ্বিমতের ব্যাপারটা অনেক সিরিয়াস আকার ধারণ করবে, এটা নিশ্চিত থাকতে পারেন। আরেকটা বড় বিষয় তো সাইফুল আলম ভাই, আদর্শিক, অনেকে ভাববেন হয়তো আদর্শিক কারণে আর্মি অফিসাররা চাইবে না তাদের সিনিয়ররা বিপদে পড়ুক। ব্যাপারটা ওইখানে না। আমার এটা মনে হতো, আর্মিকে আমি বাংলাদেশের দেশপ্রেমিকই মনে করতাম, কিন্তু ডিজিএফআই যখন আমাকে ঘুম করে তখন তাদের কোয়েশ্চেন, বিহেভ এবং চিন্তাভাবনা বোঝাই তো যায়। একজন আর তো দুজন না, ওই টিমে 18 জন ছিলেন এবং 3 দিন আমি ঘুম ছিলাম ওদের কাছে। ডিবির কাছে যখন ওরা হস্তান্তর আমাকে করে, তো ডিবি আমাকে বলছিল যে মামলা নেন, মানে মামলা মানে জেলে যেতে হবে, এটাই ছিল কারণ। তো তারপরে একটা কথা বলেছিল, আমার এখনও ওই কথাটা আমার কানে বাজে, যে আপনাকে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা যে এখন অফিসিয়াল, আপনি মিন্টো রোডে আছেন, মানে আপনি অফিসিয়ালি এখন পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। আপনার তো এটা সাত কপালের ভাগ্য, যারা যারা দিয়ে গেছে আপনাকে তারা আমাদের কাছে দিয়ে যায় না। মানে ডিজিএফআই রেপুটেশন, ডিজিএফআই এর ব্যাপারে কমেন্ট করছে ডিবি, এবং তাদের মধ্যে আমার দেশপ্রেমিকের কোনো ছিটেফোঁটা মনে হয় নাই। এবং এরা বেশিরভাগই অসৎ। বাংলাদেশের মিলিটারি পারে শুধু পাহাড়ি আদিবাসী নিরস্ত্র নিরপরাধ এই 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 তাদের সংখ্যা কম দেখে তাদের উপরে যেয়ে তারা প্র্যাকটিস করে। এবং এদের মধ্যে গার্ডসও নাই, কিছু নাই, এবং বেশিরভাগই অসৎ। তো তারা তো সবাই চিন্তিত যেহেতু অসৎ, যে কখন তার সিরিয়াল আসে। So, এটা একটা বিষয়। সাইফুল আলম দেখা ভাই, যাক আরেকটা এখন তারেক রহমান কোন পর্যায় পর্যন্ত জিনিসটাকে নেন। আরেকটা হলো দেখার বিষয় হলো আমরা এই যে রিমান্ডে নিল না, রিমান্ডের পরের ব্যাপারটা এখানেও কিন্তু একটা জিনিস প্রকাশ পাবে। সেটা হলো আপনার যে অনেকে বলছেন যে মপ করে তার উপরে কি যেন ময়লা পানি ঢালা হয়েছে এবং ডিম মারা হয়েছে। তো ওগুলা খুব বড় ইস্যু না। এই ডিম মারা সারা দুনিয়াতে প্রচলিত, এরকম ময়লা পানি ঢেলে দাও তারা মারপিট করে নাই। কিন্তু আপনি মাসুদ্দিনকে রিমান্ড থেকে বের করার পরে যদি আপনার দেখেন কি অবস্থা, দেখেন এটা হলো এখন অপেক্ষার বিষয়। তার মেরুদণ্ড থাকে কিনা এটা হলো আমরা অপেক্ষা করতে পারি, যে মাসুদ্দিন সোজা হয়ে হাঁটে না বাঁকা হয়ে হাঁটে, সেটা দেখার জন্য আমার মনে হয় ওয়েট করে। এবং মামুন খালেদও সোজা হয়ে হাঁটেন না বাঁকা হয়ে হাঁটেন এটা দেখার বিষয়। সেই সময়ের দৃশ্যটাও কিন্তু আর্মির মনোজগতে একটা বড় প্রভাব ফেলবে, এটাও আপনি মনে রাখবেন। তোমার মাজা আমার মাজা ভাঙা 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 এরকম স্লোগান হয় কিনা। না, কারোর আসলে মাজা ভাঙা নিয়ে তিরস্কার করা যাবে না। আমরা সাইফুল আলম ভাই, এই যে সমন্বয়ক জুলাই জঙ্গি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার মুখ থেকে আমরা কি শুনলাম?
একটু শুনি না, ডিপ স্টেট নিয়ে কি যেন বলে, ভাসুরের নাম কেমনে মুখে আনলো, বিলাই কেমনে গাছে উঠলো, এটা একটা কথা। আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়, আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে। তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি, এবং সেটার মানে ভূতের মুখে রামনাথ। হ্যাঁ, সাইফুল্লাহ ভাই যদি একটু কমেন্ট করতেন ব্যাপারটা কি। শুনতে পাচ্ছি না। আমি দুঃখিত, এই প্রবলেমটা মানে আবার আপনাকে বের হয়ে ঢুকতে হবে। স্ট্রিমিয়ার্ড এইটা কেন করছে আমি জানি না। প্রিয় দর্শক, এই ছোটোখাটো ত্রুটির জন্য ক্ষমা করবেন, এটা একটু টেকনিক্যাল প্রবলেম। তো আমাদের সাইফুল আলম ভাই অনেক স্মার্ট, তিনি তাৎক্ষণিক আবার যুক্ত হয়ে যাবেন। জি, যুক্ত হয়ে গেছেন সাইফুল আলম ভাই। আমি খুবই দুঃখিত, এটা কারিগরি ত্রুটি। কোনো একটা জিনিস শো করলে স্ট্রিমিয়ার্ড কেন এটা করছে আমি জানি না। জি, যেটা বলছিলাম সাইফুল আলম ভাই, এই মব সন্ত্রাসীদের নিয়ে কি বলবেন আপনি? তারা এখন কেন এসে স্বীকার করে নিচ্ছে এই জিনিসগুলা, আর ভাব ধরছে খুব সৎ, ব্যাপারটা কি? আমি একটা বলি যে আমার ধারণা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানেন না, কি বলে, রাষ্ট্রীয় প্রোটোকল এবং নর্মসগুলি ধারণ করতে পারেন নাই। কারণ উনি যে কথাগুলো বাইরে নিয়ে আসছেন, হ্যাঁ, যেটা বাইরে নিয়েছেন, এটা বাইরে আনার কোনো তথ্য না, তো তাই না? এদের ব্যাপারে তো আমাদের আমাদের ফজলুর রহমান বলেছে না, কেসকি বান্দির ফুত, মানে বুঝাইছে যে নাম রাখছে ইয়া খা, হ্যাঁ, মানে আবার ওই যে সার্জিস জমিদারের নাতি, এরা তো এক একজনকে বিশাল, এর বোধহয় আসিফ মোহাম্মদ সজীব ভাই বোধহয় নিজেকে আব্রাহাম লিঙ্কন ভাবে। না, আপনি একটা জিনিস আমি বলি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এগুলা কিন্তু রাষ্ট্রীয় গোপনীয় জিনিস। সো এগুলো হয়তো কোনো তদন্তে উনি বলতে পারতেন যে তদন্ত কিন্তু হু চলতেছে, কেয়ার্স, তারা হ্যাঁ, জুলাই কিন্তু জঙ্গি। উনি এটা আমার মনে হয় কি জানেন, এরা বুঝে না আর কি, এখন পর্যন্ত এই বুঝটা উঠে নেই যে সে কি করে ফেলছে। কারণ সে যেটা করেছে সেটার মাধ্যমে সে স্বীকার করে নিয়েছে বাংলাদেশে এই ধরনের শক্তি আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছে, যারা বাংলাদেশে এর ক্ষতির দিকে নিতে চায়, যারা বাংলাদেশে মানে এই, আমরা শুধু আমেরিকান ডিপ স্টেটের কথা বলে কিন্তু আমরা সীমিত ছিলাম, তাই না? এখন কিন্তু এটা প্রকাশিত হলো, বাংলাদেশে একটা ডিপ স্টেট আছে, এবং এটা কিন্তু পার্মানেন্ট। এটা বলতে পারেন যে বাংলা ডিপ স্টেট যেটাকে বলা হয় সেটা তো হলো পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচার, যেটা কিন্তু পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে এমন শক্তি আছে যে শক্তিটা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায় এবং এদেরকে ব্যবহার করতে চেয়েছিল। আমার মতে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধু নিজের বিপদ ডেকে আনেন নাই, তিনি পুরা এটা এক ধরনের এই তথ্য ফাঁসের মাধ্যমে তিনি তার সহকর্মী, অন্য জুলাই যোদ্ধা, অন্য যারা এই চক্রের সাথে, যারা রিসেট বাটনের সাথে জড়িত, প্রত্যেকের জন্য কিন্তু বিপদ ডেকে আনছেন। কারণ এই একটা ছিদ্র উনি খুলে দিয়েছেন, যে ছিদ্রের ভিতর দিয়ে গিয়ে কিন্তু এখন অনেক কিছু উদ্ঘাটন করা সম্ভব হবে। এবং আরেকটি জিনিস এখানে পরিষ্কার তার বক্তব্যের মধ্যে, যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, এই পার্মানেন্ট রাষ্ট্র কাঠামোর মধ্যে দুইটা শক্তি বসবাস করে। একটা শক্তি হলো একটা স্বাভাবিক বাংলাদেশ চায়, আরেকটা শক্তি হলো অস্বাভাবিক বাংলাদেশ চায়। এই যে শক্তিটা আসিফকে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল, তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকার প্রস্তাব ছিল, তারা কিন্তু বাংলাদেশে একটা মানে মানে অস্বাভাবিক অবস্থা তারা চায়, তারা একটা অসাংবিধানিক অবস্থা চায়। তো এই শক্তিটা কিন্তু বাংলাদেশে প্রবল হয়েছে। এটার কারণটা কি, এটা এখন ক্লিয়ার। আগে কিন্তু আমরা হয়তো মুখে বলছি, কিন্তু এর কথার মাধ্যমে বোঝা গেল বাংলাদেশের প্রত্যেকটা এরকম ইনস্টিটিউশন যারা ক্ষমতা চেঞ্জ, ক্ষমতা ধরে রাখার সাথে জড়িত, সেখানে দুটো ভাগ আছে। একটা ভাগ বাংলাদেশের পক্ষে, আরেকটা ভাগ বাংলাদেশের বিপক্ষে, মানে বাংলাদেশের কল্যাণ চায় না, এরকম একটা ভাগ। তো সে ভাগটা কারা? ইমিডিয়েটলি আপনি যদি খুঁজে বের করেন, এটা ওভার 54 ইয়ার্স আমরা সেই বলতে পারেন যে বঙ্গবন্ধুর যে একটা সাধারণ ক্ষমা 34 বা 44 হাজারকে আটকিয়ে যারা খুন,
আর জখম বা নির্যাতন, আগুন ধরানো এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে ছাড়া আর বাকিদেরকে যে ছেড়ে দিয়েছিলেন, তারা দিনে দিনে পুষ্ট হয়েছে, সর্বত্র তারা ঢুকে গেছে এখন। আর ওই 44,000কে জিয়াউর রহমান ছেড়ে দিয়েছিলেন, সেই 44,000 আরো মহাবিক্রমে, কিন্তু বীর বিক্রমে এখন এটা শক্তিশালী হয়েছে। বাংলাদেশের পুলিশের ভিতরে ঢুকেছে, বাংলাদেশের আর্মির ভিতরে ঢুকেছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে এখন তারা আছে। এটা কিন্তু এখন পরিষ্কার। এর কথা অনুযায়ী এই গ্রুপটা পরিষ্কারভাবে বাংলাদেশে, যেটাকে ওরা ডিপ স্টেট বলে, সেই স্ট্রাকচারের মধ্যে খুব ভালোভাবে বিরাজমান। হ্যাঁ, তো এই ধরনের মানুষগুলি, এই ধরনের শক্তি যখন বাংলাদেশের পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে থেকে যায়, তাহলে কালকে কি হবে আপনি জানেন না, তো পরশু কি হবে আপনি জানেন না, আপনি জানেন না আপনার দেশের ভবিষ্যৎটা কি। এরা যদি থাকে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদেরকে যারা প্রশ্রয় দিয়েছে, যারা টাকা দিয়েছে, সেটা বিদেশি শক্তি, আরেকটা হলো স্বদেশি শক্তি। এই স্বদেশি শক্তির মধ্যে হলো আপনি পার্মানেন্ট স্ট্রাকচারের মধ্যে এরা, আর পার্মানেন্ট স্ট্রাকচারের বাইরে কোনগুলো আছে? সুশীল সমাজ। যে সুশীল সমাজটা আপনি দেখবেন যে বাংলাদেশকে সবসময় ওলট পালট করতে চায়। এই যে সুশীল সমাজ, এখানেও কিন্তু এদের চেহারাগুলো দেখেন, সবগুলো স্বাধীনতা বিরোধী চক্রের লোকজন, কিন্তু বেলা, আদিল, বেড আলম, তারপরে আপনার এই কি বলে, আপনার আরো আরো আছে কি যেন, টিআইবি। হ্যাঁ, এই সব কিন্তু দেখবেন যে তারা কিন্তু ফনা তুলে বসে আছে, কিন্তু তারা দাঁড়ায় আছে। এটা হলো বা তাদের ওই আর এক আধ্যাত্মিক গুরু ফরহাদ মজার তো একটা বক্তব্যে বলেছিল যে সরকার আমেরিকা ফেলাই দেবে, আপনাদের কিছু করতে হবে না, শুধু মানে এই যে এরা অনেক কথা বলে এরা ফেলছে। এরা এরা তো এরা এরা হলো ওই যে পার্মানেন্ট স্ট্রাকচারের সাথে এরা হলো সূর্যের কিরণ দিচ্ছে, মানে তাদেরকে ইয়ে দিচ্ছে, ভিটামিন ডি দিয়ে যাচ্ছে যেন তারা শক্তিশালী থাকে। এই ভিটামিন ডি এরা যে দিচ্ছে। তাহলে মাস্টার মাইন্ড মাহফুজের খবর কি? মাস্টার মাইন্ড বলতে যে আবার আমার একটু বাংলাদেশের স্বঘোষিত গ্র্যান্ড মুফতি এনায়েতুল আব্বাসীর কথা মনে পড়ে। তো সে আবার মাস্টারবেশনকে মাস্টার মাইন্ড বলে। এনিওয়ে, তো জেনুইন মাস্টার মাইন্ড ইউনুসের ভাষ্য অনুযায়ী যে মাহফুজ আলম, তার খবর কি? সে চুপচাপ কেন ভাইয়া? সে চুপচাপ নাই তো, সে তো একটা গ্রুপ নিয়ে তারা তারা কিন্তু আবারও কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ, বলতেছে তারা। দোকান খুলেছে, কিন্তু ওইভাবে কোনো চেদ না, তো দেখি না। আমি শুনেছি যে তারা খুবই অ্যাক্টিভলি বুদ্ধিজীবী মহল, সাংবাদিক মহল, বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ খুলতেছে। তারা কিন্তু আরেকটা উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে। So, এই শক্তিগুলি বুঝছেন, এই শক্তিগুলি দেখতে ছোট মনে হয়, বাট এদের আধ্যাত্মিক শক্তি অনেক বড়, এদের আর্থিক শক্তি অনেক বড়। দুইটা ওদের অনেক বড়, কিন্তু ভাইয়া মনে যেটাকে হয় না যে মানুষ ব্যবহৃত মানুষ কিন্তু অন্ধের মতো ফলো করে। ব্যবহৃত টিস্যু তো মানুষ ফেলে দেয়, যে সেই ব্যবহৃত টিস্যু যখন আবার প্যাকেটে ঢোকে, তখন তো বিষয়টা একটু না, বিব্রতকর। এখন হয়তো সে এটার ইয়ে হবে না, কিনা কই যে মুখপাত্র হবে না, সে হয়তো ব্যাকগ্রাউন্ডে থাকবে, সিরাজুল আলম খান হবে, তিনি ইয়ে হয়ে যাবেন, এখন সামনে আরো অন্যরা আসবে। কিন্তু কথা হচ্ছে, বলছেন এই শক্তিগুলো যত ছোট মনে হয় আমাদের কাছে, অত ছোট না। এদের শক্তিগুলো, এরা আর্থিকভাবে খুব শক্তিশালী। এরা এরা মানুষকে বুঝানোর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, এগুলোর ব্যাপারে তারা কিন্তু খুবই জ্ঞানী এবং জ্ঞান রাখে তারা। সো এদেরকে একেবারে ছোট ভাবার কোনো কারণ নেই। এরা যতই আন্ডারগ্রাউন্ডে থাকুক, যত কিছুই থাকুক, যত লুকানো থাকুক, এরা কিন্তু সবসময় ছোবল মারার জন্য রেডি থাকবে। আর আপনি ধরেন, আপনি ইউনুস এবং ইউনুস সেন্টার, ইউনুস এটা কি আপনি ফেলে দিতে পারবেন? ইউনুস এবং ইউনুস সেন্টার কিন্তু বাংলাদেশের আরেকটা জায়গা যেখান থেকে কিন্তু এই সমস্ত খারাপ জিনিসগুলো উৎপাদিত হচ্ছে, ইউনুসের মাথা এবং ইউনুস সেন্টার। সো এই ধরনের শক্তিগুলি যতক্ষণ প্লে করতে থাকবে, মানে ইয়েভাবে ইন্ডিপেন্ডেন্টলি, এদেরকে যতদিন নিয়ন্ত্রণ না করা যায়, এদের মানি সোর্স যতদিন নিয়ন্ত্রণ না করা যাবে, ততদিন পর্যন্ত কিন্তু এরা ফ্লারিশ করবে। কারণ মানি সোর্স হলো মেইন জায়গাটা। আরেকটা হলো, এরা যেন ইনফিল্ট্রেট করতে না পারে যেই সব দলগুলো আছে, যেসব সংগঠনগুলো আছে, যেগুলো আমাদের জাতীয় মৌলিক বিষয়গুলোর সাথে একমত। এরা তো একমত না, কিন্তু এরা ওখানে কিন্তু ইনফিল্ট্রেট করে, যেটা করেছিল বলেই তো 5 আগস্ট হয়েছে। সো এরা আবার যে ইনফিল্ট্রেট করবে না, নোবডি নোস। Nobody knows. আবার আমরা একটু বিএনপিতে ফিরি। সাইফুল আলম ভাই, বিএনপির অবস্থাটা, রাজনীতি, আমি ছোট মানুষ, যতটুকু বুঝি যে ওরা খাইতে পারলে ভালো, খাইতে না পারলে খারাপ। যেমন মহান মুক্তিযুদ্ধ নিয়ে বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রেখেছে। তো বিএনপির হাতে কিন্তু সুযোগ এখন, অন্ততপক্ষে অতীত সব বাদ দিল, তারা মুক্তিযুদ্ধকে তো কুক্ষিগত করেই না, ধারণই করে না, এমনকি বিকৃত করে। উদাহরণ, মহান মুক্তিযুদ্ধের এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে ছ্যাচরামিটা করে, বঙ্গবন্ধু জয় বাংলা স্বীকার করে না। এখনও দেখলাম গতকাল 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসেও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফুল দিতে কেন গেছেন, বঙ্গবন্ধুর নাম কেন রয়েছে। সেই ধারাবাহিকতা তাদের থাকবে। বিএনপির মিডিয়া সেল তাদের ইয়েতে জিয়াউর রহমানকে আবার সেই
মানে কোথাকার কোন কোন মেজর কি বলেছে সেটা হয়ে গেছে ঘোষণা। তা এখন জানি না বাংলাদেশের মুসলমানরা যারা কোরআন পাঠ করেন তারা না আবার নিজেরকে সবাই যার যার দেখে নবী হয়ে যান, বা ঘোষক হয়ে যান, মানে সাক্ষ্য দেওয়া, ঘোষণা দেওয়া, আজান, এগুলো। যাই হোক, আম, আমরা একটু বিএনপির তাত্ত্বিক, মানে ওই যে মাহফুজদের মতো যারা, মানে হয় না যে ছাত্র জনতা তরুণদেরকে অনেকে বুদ্ধিজীবী মনে করে, তো সেই বিএনপির বুদ্ধিজীবী এবং আম, কথিত রয়েছে যে রাজাকার, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম বাংলাদেশে এই যে এখন হাদিকে আমরা দেখতে পাই যে নারীর জনি নিয়ে সে এখন আর তার ভাষা কেউ ব্যবহার করে না, সবাই বলে হাদিমাদি ছিঁড়ে দিয়েছে, বা কারোর উপর রাগ থাকলে হাদিমাদি করে দাও এরকম বলে, মানে হাদিমাদি হয়ে গেছে আর কি, রিপ্লেস হয়ে গেছে এই শব্দটা। এই ফাহাম আব্দুস সালাম সে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছিল একটা গালিকে ব্যবহার করে, সেই গালিটাও আবার বাংলা গালি না, তো এই তাদের উর্দু হিন্দি গালি, মাদার চোদ, মানে এটা সে কথায় কথায় যাকে তাকে মাদার চোদ বলতো। তো তাকে অনেকে এখনও ওই নামে চেনেন, মাদার চোদ ফাহাম হিসাবে আর কি। আমি দুঃখিত আমার দর্শকদের কাছে, এই শব্দটা আমার না, এখন রাজনৈতিক পরিবেশই এমন যে আসলে এই শব্দগুলো তাদের সাথে জড়িত, এখন বলতে গেলে তাদের পরিচয় করে দিতে গেলে এইভাবে দিতে হয়। তো সাইফুল আলম ভাই দেখুন, সে মার্চের 26শে মার্চ 2024 সালে, অর্থাৎ জুলাই জঙ্গিদের হাতে বাংলাদেশ দখলের আগে 26শে মার্চ সে বলেছে বাঙালির 1000 বছরের ইতিহাসে সবচেয়ে বড় ও সফল স্ক্যাম হলো স্বাধীনতার যুদ্ধ। তো এখন তো এখানে প্রশ্ন করা হয়েছে, তাহলে এই স্ক্যামের ঘোষক কে? তারা একদিকে বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আরেকদিকে স্বাধীনতাকে স্ক্যাম বলে। এই যে স্বঘোষিত রাজাকারের বাচ্চারা, এরা তো দোদুল্যমান ভাই, তাদের একটা দিক দেখানো যায় না যে তোরা এই কেবলাটা এদিকে হোক, কখনো পশ্চিমে, কখনো পূবে, কখনো আমেরিকা, কখনো চায়না, ব্যাপারটা কি? সুবিধাবাদ হুম। ওদের ওদের ইকো হচ্ছে। আমি খুবই দুঃখিত, ঐক্য হওয়ার জন্য এখন আর হবে না। সাইফুল ভাই, ওইটাই প্রশ্ন যে তার শ্বশুর এখন মন্ত্রী, মির্জা ফখরুলের মুখ দেখাইতে লজ্জা করে না? মানে আমি বলছি না তার মেয়ের জামাই কি করবে, কিন্তু তার মেয়ের জামাইকে তো তারা বিএনপি ওন করছে, মুক্তিযুদ্ধকে স্ক্যাম বলা, স্বাধীনতা অর্জনকে স্ক্যাম বলা। মির্জা ফখরুলের ব্যাকগ্রাউন্ডটা কি? মির্জা ফখরুলের ব্যাকগ্রাউন্ডটা তো তার বাবা চখা মিয়া, হ্যাঁ, উনি শান্তি কমিটি না দিয়ে না আমরা না বাবার দায়টা দিলাম না, অনেক রাজাকারের সন্তান কোথায় রয়েছে যারা দুঃখ সে কোথায় হ্যাঁ, ছিল? সে কি যুদ্ধ সে করেছে? কোথায় ছিল? সে বলতে পারবে যে আমি যুদ্ধ করেছিলাম? তখন তো সে পুরাটাই শুধু সক্ষম না, সে মানে 15 বছরের যুবক না, সে 30 বছরের যুবক বা 35 বছরের যুবক। তো সে কি করছে? সে যুদ্ধ করছে? তার সর্বোচ্চ স্মৃতিচারণ আমার যতটুকু শুনেছে এবং পড়েছে, সে বলেছে যে আমরা এক জায়গায় ছিলাম। এক জায়গায় কোথায় ছিলেন আপনি? ইন্ডিয়াতে ছিলেন না বাংলাদেশে ছিলেন? কোন ক্যাম্পে ছিলেন বলেন? আমরা এক জায়গায় ছিলাম। সেই সময় মুক্তিযুদ্ধকে ওনারা ধারণ করে, মুক্তিযুদ্ধ উনি দেখেছেন। তো উনি কি দেখলেন? কোথা থেকে মুক্তিযুদ্ধ দেখলেন? দেখছেন ঘরের ভিতরে লুকায় থেকে দেখছেন, অথবা রাজাকার আলবদরদেরকে সহায়তা করতে গিয়ে দেখছেন। দেশ দুটো একটা, যেটা কেউ এখন পর্যন্ত পায় না। তবে তার অতীত ঠিক ইয়ে নেই। আর এই যার নাম আপনি নিলেন, এর এর কথাও আমি বলি, আপনি যদি খোঁজ নেন, আপনি নিশ্চিত থাকেন যে এই লোকটি কি বলে উর্দুভাষী, আপনি নিশ্চিত থাকেন। বিহারি, তা হ্যাঁ নাহলে হ্যাঁ, তা নাহলে তার মুখ দিয়ে ওই গালিটা বেরোতো না। এটা কিন্তু কোনো বাঙালির মুখ দিয়ে এটা গালিটা বেরোবে না, না কোনো বাঙালি। এটা আরেকটা জায়গায় থেকে বের হয়, এটাও আরেকটা। যেটা হলো যেটা হলো ওই ধরনের মানে পাকিস্তানি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান আর কি। সে ধরুন বাংলাদেশ মিলিটারি একাডেমি এখন পর্যন্ত পাকিস্তান মিলিটারি একাডেমির ইয়ে নিয়ে চলে, সমস্ত নর্মস হ্যাঁ, হচ্ছে ওই ভাষা, আদর্শিক ভাবধারা এটা। ওই গালাগালিগুলো কিন্তু মিলিটারি একাডেমিতে খুব প্রচলিত। যে গালিগুলো দিচ্ছেন না, এই ধরনের গালি একদম মিলিটারি একাডেমিতে আপনি একদম বাচ্চা অফিসাররা কিন্তু এই গালাগালি দেয়। ঠিক আছে? সো এইটা বিভিন্ন জায়গা থেকে এটা আসতে পারে। এটা হলো একটা হলো পাকিস্তানি মনোভাবাপন্ন প্রতিষ্ঠান থেকে এটা আপনি শিক্ষিত হয়ে আসে বড় হয়েছে, অথবা সে ওই ভাষার ভাষী, অথবা মানে আপনি বলতে পারেন যে সে এটার সাথে তার একটা ইয়ে আছে, মানে কি অ্যালাইনমেন্ট আছে। তো ওর সম্পর্কে আমার মনে হয় যে ইদানিং তো দেখি আবার বিএনপির জন্য খুব ইয়ে দিচ্ছে, মানে কি বলে আহাজারি করতেছে। বিএনপির বিরুদ্ধে বলা যাবে না, বিএনপি দু একজন যারা এখানে ওখানে যান, ফ্রান্স থেকে বিএনপির বিরুদ্ধে বলতেছে, ফ্রান্স এবং নিউ ইয়র্ক থেকে, তাদের বিরুদ্ধে অনেক বলে যে বিএনপিকে সুযোগ দিতে হবে, বিএনপিকে এত অল্প দিনে এটা করা যাবে না, এগুলো আমরা দেখি। তো এখন এদেরকে চিনতে
আমাদের এত বছর লেগেছে, এটা হলো বড় ব্যাপার। আপনি আমি প্রত্যেকেই কিন্তু এদেরকে চিনতে পারি না, কিন্তু আমরা কিন্তু ওদের কথা শুনেছি। আমি আমি আপনাকে বলি, এই যার এটা দেখালেন, সে একসময় বাংলাদেশে রিক্সাওয়ালা পর্যন্ত তার স্ট্যাটাস দেখতো যে ও কি লিখছে, হতো না? মানে তারা ওইখান পর্যন্ত ঢুকতে পেরেছে, আমরাও কিন্তু দেখেছি এটা। সো এদের একটা প্রভাব তো থেকে যাবে, এবং এরা কখন কোন এই দিকে যে যায় সেটা পিনাকি, ফাহাম, অপরদিকে তাসনিম খলিল, শাহেদ আলম, আরো এদের গ্যাং, ওই যে ইলিয়াস, গ্যাংটা অনেক লম্বা এবং অল আর ইকুয়াল এই না। এই কিন্তু নষ্টামিতে আর দেখেন, কি। এরা এখন বিভক্ত হয়েছে, এবং না, এটা তো এখন অবধারিত। এখন কিন্তু ধরেন, এদের যদি কারো 1 মিলিয়ন থেকে থাকে, ফলোয়ার থেকে থাকে, এখন কিন্তু মানে 30,000-এ নেমেছে, 40,000-এ নেমেছে। এটা এই অবস্থা তাদের দাঁড়িয়েছে, আরো দাঁড়াবে। কিন্তু দাঁড়ালে কি হবে? এদের কিন্তু একটা ভিত্তি আছে। এদেরকে এই ধরেন রাষ্ট্রীয়ভাবে যদি এদেরকে আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে কিন্তু এরা মানে সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণ করে যাবে। এই যে এরকম কথা বলে পার পেয়ে যায় বাংলাদেশে, এই এই যে সেন্টেন্সটা, স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতার এটা হলো একটা মানে বড় স্ক্যাম সে স্ক্যাম বলছে। বলছে। তো এটা রাষ্ট্রদ্রোহিতা, দিস সিম্পল ওয়ার্ড। সে যখন এটাকে স্ক্যাম বলছে, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তার বিরুদ্ধে মামলা হইতে পারে, রাষ্ট্র মামলা নিতে পারে, কিন্তু কেউ তো কিছু করে না, তারা প্রশ্রয়ই আছে এখন টেলিভিশনগুলোতে পর্যন্ত। যে জ্ঞান, হ্যাঁ, মানে এই এই ছেলে বাংলাদেশের টেলিভিশনগুলোতে শো করে বেড়ায়, এমনকি ব্যক্তিগত ইউটিউবারদের ওখানে গিয়ে শেখ হাসিনার পরিবারের সদস্য, বিশেষ করে আম, সম্ভবত টিউলিপের মেয়েকে নিয়ে এত বাজেভাবে বুলি করেছে। আম, না, খুবই বাজে, ইয়ের মানে এই মেয়েকে, শব্দগুলো আমি ব্যবহার করি। শেখ হাসিনার মেয়ের পুতুলের মেয়েকে। পুতুলের মেয়েকে, রাইট, হ্যাঁ, টিউলিপ না, পুতুলের মেয়েকে, হ্যাঁ, খুব কি খাতুন, মানে খুবই বাজেভাবে। আবার জায়মা রহমানকে নিয়েও অনেকে ট্রল করার সময় ওটা উদাহরণ টানেন যে ফাহাম আব্দুল সালাম তো আমাদের শেখ হাসিনার কন্যাকে নিয়ে বাজে কথা বলেছে। এই যে বাংলাদেশের রাজনীতিতে নোংরামির জন্য বিএনপির কি কোনো পুরস্কার দেওয়া যেতে পারে? তারা তো ঐতিহাসিকভাবেই এটা করে যাচ্ছে, নোংরামি। না, দেখেন, এই বিএনপিকে কি বলবেন আমি জানি না। আমরা মানুষরাও কিন্তু নোংরামিটা খুব বেশি পছন্দ করি, আমরা মিথ্যাটা পছন্দ করি। আপনি মিথ্যা কথা বলেন, দেখবেন যে এইটাই রেফার করবে। আমি যখন কোথাও কথা বলবো, তখন বলছে আপনি তো আসাদের ওখানে, আসাদ নূরের ওখানে যান, আসাদ তো এটা বলছে। ধরেন আপনি একটা ভুল কথা বলছেন, হইতে পারেন আপনি ভুল হুম। কথা বলছেন, আর আমি বলতেই এটাকে পারেন। আমি বলতেই পারি যে এটা ঠিক না, কিন্তু আসাদ তো এটা বলছে, সো আসাদেরটা গ্রহণ করবে, আমারটা নেবে না। দিস ইজ হোয়াট আমাদের মেন্টাল সিচুয়েশন। আমরা মেন্টালি এরকম। আপনি বলেন যে, দেখেন তো, জাস্ট চিন্তা করে দেখেন, যতগুলি মিথ্যে কথা বাংলাদেশের বাজারে আজকে প্রচলিত, সবচেয়ে কয়টা সত্যি কথা প্রচলিত আছে? বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলির পেছনে কিন্তু এক উল্টো ন্যারেটিভ কিন্তু তৈরি করা আছে, এবং সেটা আলোচিত। কেমন? 26শে মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে নাই, এটা কিন্তু আপনি যেখানে সেখানে এই তর্ক শুনবেন, করে নাই। হ্যাঁ, যত উদাহরণ দেয় যে শেখ মুজিবুর রহমান দুইজনের কাছে দুইটা বার্তা পাঠিয়েছে, একটা ইপিআর এর মাধ্যমে প্রচারিত হয়েছে, আরেকটা বলদা গার্ডেন থেকে প্রচারিত হয়েছে, এবং সেই প্রচারিত ইপিআর এর ওই বার্তা থেকে চিটগংয়ে মাইকিং করা হয়েছে। সাধারণ লোকেরা নিজেরা মাইক কিনে এনে মাইকিং করছে, বঙ্গবন্ধু এই ঘোষণা দিয়েছেন, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু আপনি নেবেন না। নিবে কি? না, ওইটা বঙ্গবন্ধু তো না, উনি তো ধরা দিচ্ছেন, উনি তো চলে গেছেন, উনি ঘোষণা দিতে পারেন নাই। সিরাজুল ইসলাম চৌধুরীর মতো যদি বিজ্ঞজন এগুলা বলে, তাহলে আপনি মানুষের কি হবে? মানুষ তো এটা খাবে, আমার কথা শুনবে? ভাই হয়েছে আসলেই আমাদের। দেখেন, যুগে যুগে এটা প্রমাণিত, আপনার কথা একদমই ঠিক। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণার মধ্যেই আছে এটা, এরপরে জিয়াউর রহমান হয়ে যায় ঘোষক। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের কবিতা ভুলভাবে আবৃত্তি তো না, মানে একটা গানকে ধরেন, লতা মঙ্গেশকরের একটা গানকে যদি আমি চিৎকার করি, হ্যাঁ, লাইনগুলো চিৎকার করে বলে যায়, তাহলে এখন মানে হাদি হয়ে গেল, কাজী নজরুল ইসলামের পাশে সাহিত্য হলো। মানে কোথাকার কোন একটা অসভ্য ছেলে কাজী নজরুল ইসলামের কোনো একটা, মানে কোনো একটা কবিতা, মানে বিদ্রোহী মানে ও, সে হয়ে গেল কাজী নজরুল ইসলামের সমান। আর যে হিসাবে দায়িত্ব এটাই পালন করে বাংলা, জিয়াউর রহমান হয়ে গেল ঘোষক, এটাই বাংলাদেশ। এটাই বাংলা। সো আমি না, কিন্তু আমরা এগুলা খুব, স্টুপিডরা খাই এগুলা। না, আমি তো একটা মাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন। আপনি প্রত্যেকটা ঘোষণার মধ্যে 16 তারিখ নিয়ে বিতর্ক আছে, বাংলাদেশ 16 তারিখ নিয়ে বিতর্ক। কেন আমাদের ওসমানী ছিল না এইটা বলে না। বলবে কি জানেন, কেন ওসমানী ছিল না? প্রশ্ন করেই বলবে যে ওসমানীকে আসতে দেওয়া হয় নাই, কিন্তু আসল ঘটনাটা শোনে না কেউ।
যে ওসমানী কেন আসে নাই, কেউ শোনে না। কিন্তু ওসমানী নিজে যে ভয়ে আসে নাই এটা কিন্তু কেউ বলে না। সে যে তার হেলিকপ্টারটা ঘুরাই নিয়ে চলে গেছে, কোথাও গুলির আওয়াজ শুনছে বইলা সে এটা ইয়ে করছে, সে নিজে আসে নাই। অথচ বাংলাদেশে এটা হলো কি ওসমানীকে আসতে দেওয়া হয় নাই। এই জন্যই এটা আগে থেকে চক্রান্ত যে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার বাহিনীর কাছে। আরে ভাই, ইন্ডিয়ার বাহিনী যদি ওই সময় আপনি না আসতো, আপনি আরো 16 বছরে আপনি স্বাধীন হইতে পারতেন? পারতেন না। অথচ আমাদের কাছে কেন আত্মসমর্পণ করলো না? এবং এটাও চক্রান্ত। অথচ এটাকে গৌরবের পাঠ দেখে না। ওখানে কিন্তু আমাদের একে খন্দকার আছেন, উপপ্রধান সেনাপতি আছেন, আপনি ওই ছবিতে একে খন্দকার আছেন। এবং আপনি নিয়াজিকে সাথে, নিয়াজিকে যে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পাশে আপনি দেখেন খাটো করে লোকটা লম্বা পা দিয়ে যাচ্ছে, নিয়াজি তো বিশাল লম্বা, সে যেরকম লম্বা পা দিয়ে হাঁটতেছে, পাশে দিয়ে আরেকজন লম্বা, সে হলো আমাদের মেজর হায়দার। আমরা কিন্তু এইটা মনে করি না, আমরা খালি ইন্ডিয়া আমাদের সব নিয়ে গেছে, মানে ইন্ডিয়া আমাদের আত্মসমর্পণ নিয়ে গেছে। আমাদের ওখানে যে কিনা কয় যে উপসেনাপ্রধান যিনি ছিলেন একে খন্দকার, বীরুত্তম, উনি যে উপস্থিত ছিলেন, এটা কিন্তু কেউ মনে করবে না, কেউ বলবেই না। আর তাছাড়া দেখেন জেনারেল জ্যাকবের সেই সময়কার ভূমিকা, মানে খাড়ার উপরে পাকিস্তানি মিলিটারির মতো বর্বর ধুরন্ধর অসভ্যদেরকে খাড়ার উপরে বেকুনি, এগুলো খুব ইয়ে ছিল। সাইফুল আমিন ভাই, আমরা তো এই বাংলাদেশে অনেক কিছু আশা করি। এখন যেরকম বিএনপির হাতে ক্ষমতা, আমাদের অনেক বুদ্ধিজীবীকে দেখেছি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করেছিলেন ইলেকশনের সময়, যে বিএনপিকে ভোট দাও, বিএনপি স্বাধীনতার পক্ষের। সেটার ফলাফল তো দেখতে পাচ্ছি। আমার দুঃখ হয় যে এই যে মুক্তিযুদ্ধকে স্ক্যাম বলা, বঙ্গবন্ধুকে স্বীকার না করা, তাকে ঢাকার চেষ্টা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংস করা, এবং এই 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 কালে কালে দেখলাম যে আহ, আত্মঘাতী সকল সিদ্ধান্ত আমরা বাংলাদেশের মানুষরা নেই, অন্ততপক্ষে না নিলেও চুপ থাকি। এই চুপ থাকা নীরবতা সম্মতির লক্ষণ, অনেক ক্ষেত্রে এদেরকে সম্মতি, এদের ওই অন্যায়ের প্রশ্রয় এরা পায় আমাদের কারণেই। সাইফুল রহমান ভাই, সর্বশেষ যে ঘটনাগুলো আমরা দেখলাম, যেমন এই নাহিদের ব্যাপারটি, আমরা দেখলাম শহীদ মিনারে গিয়ে রাজাকারের বাচ্চা ওই যে পেডোফাইলের পেছনে, শফিকের পেছনে দাঁড়ায়, সবাই এটা নিয়ে এবার প্রশ্ন করে যে নাহিদ কেন এনসিপির হয়ে পেছনে দাঁড়ায়? আরে ভাই, ও তো ওরই লোক, তো জামাত, ওর বাচ্চা। হ্যাঁ। এবং শেখ হাসিনা ওয়াজ রাইট যে এই রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন, আমরা বুঝি নাই। এবং ইউনুচারে চুবাইতে, ভাই আজকে সকালে ঘুম থেকে উঠে আমার মনে হইলো, একজনের সাথে ডিসকাস করছিলাম যে শেখ হাসিনা তখন যদি ইউনুসকে সত্যি যদি চুবাইতো, এই আমরা বলার আগে কান্নাকাটি চবর্গীয় করতাম। দুইটা শব্দ, হ্যাঁ, আমি আমার নামের আগেই দুইটা শব্দ চবর্গীয় যুক্ত করে নিলাম নিজের দায়িত্বে। আমরা বলতাম যে এটা গণতন্ত্রের চর্চা না, রক্ষা। আসলে ওরা চুবানো উচিত ছিল, মানে এত বড় বদমাইশ, যেখানে বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট, হাফ হোক কোয়ার্টার নোবেল হোক, যাই হোক না কেন, পাইছে তো, যেমনিই পাক। তো এইরকম একটা লোক, মানে এলিট দ্য গ্রেট, এইরকম জায়গা থেকে এত অসভ্য, সেখানে আসলে আমার আর কারোর উপরে ইয়ে নাই। আমার মাঝে মাঝে কষ্ট হয়, খালেদ মহিউদ্দিনরা কেন এখনও দালালি করে যাচ্ছেন, কেন জাতির বিবেক যারা, তারা কেন মানুষকে বিভ্রান্ত করছেন। বঙ্গবন্ধুর উঠে আসা দেখে তো আশা করি যে একটা জাতির মধ্যে কিভাবে নেতা হতে হয়, কিভাবে স্ক্রিপ্ট ছাড়া 7ই মার্চের ভাষণ 18 মিনিট, এখনও তো শিহরণ, মানে কীরকম যে হয় না যে আমরা খুব গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো বক্তব্য হচ্ছে যে 7ই মার্চের ভাষণ। সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে এখন যে পরিমাণে দালাল দেখি এবং যে অধপতন দেখি, তাতে আসলে তেমন কিছু বলার থাকে না সাইফুল রহমান ভাই, মানে শব্দ হারাইয়া ফেলি। তাও যদি আপনি আবার একটু, এটা আমি আপনাকে একটা জিনিস বলি, আমার আমার অনেক সময় আমি যখন এইসব জিনিসগুলো দেখি, দেখেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, যে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা পাকিস্তানিদের সহচর ছিল, তারা আপনার আমার সমস্ত অর্জনকে ইয়ে করতে পারছে, প্রশ্নবিদ্ধ করছে, এবং তারা ন্যারেটিভ তৈরি করছে একটা। প্রত্যেকটা আপনি ইচ অ্যান্ড এভরিওয়ান 16 ডিসেম্বর থেকে 26শে মার্চ যত দিবস আছে সবগুলো নিয়ে কিন্তু তারা কোশ্চেন করে, এরা পারে। কিন্তু আমরা কিন্তু ওই ন্যারেটিভটা তৈরি করতে পারি নাই। যারা যারা সত্যিকার অর্থে দেশকে ভালো, তারা কিন্তু সবসময় এই ন্যারেটিভদের গুলার পাল্লায় পড়েছে। আমরা এই ডিবেটেই অংশ নিচ্ছি। সিরিয়াসলি আই টেল ইউ ওয়ান থিং, অনেক সময় যেমন 3 লাখ না 30 লাখ ডিবেটে কিন্তু হইতেছে ডিবেট, আমিও ঢুকে চিল্লাইছি, হ্যাঁ না 30 লাখই হবে, চিল্লাইছি। আমার কোনো দরকার ছিল না। আমার দরকারটা ছিল তোদের এই আলোচনার মধ্যে আমি পেশাব করি, এই শব্দটা আমি সরি ব্যবহার করলাম, আমি কখনো এইসব শব্দ ব্যবহার করিনি। কিন্তু আমাদের উচিত ছিল, আমাদের মতো যারা এই জিনিসগুলো বুঝতে পারতাম, তাদের উচিত ছিল এই আলোচনায় অংশ না নিয়ে ওটাতে পেশাব করে দেওয়া।
অথচ আমরা ওটাতে আলোচনা করে ওটাকে ভিত্তি দিয়েছি। আমি কিন্তু তর্ক করছি বহু জায়গায় যে ভাই আপনি 30 লাখ নিয়ে কথা বলেন, এই যে তর্ক করাতে ও তো এইটাতে ও আরো বেশি প্রচার পাইছে, ও আরো বেশি শক্তিশালী হয়েছে, ও আরো 3 জনের সমর্থন নিয়েছে। সো আমরাই কিন্তু কোনো ন্যারেটিভ, পাল্টা ন্যারেটিভ তৈরি করতে পারি নাই। উল্টা তাদের ন্যারেটিভের ভিতরে যায় আমরা নিজেদেরকে কিন্তু ঘোলা পানির ভিতরে, আমরা ওই যে বলে না ঘোলা জলের মধ্যে আমরা আমরা ডুব দিছি, আমরা ওটার মধ্যেই থাকছি। আমরা ওদের ন্যারেটিভের ভিতরে না গিয়া নিজস্ব ন্যারেটিভ আমাদের বুদ্ধিজীবীরা করতে পারে নাই। আমাদের বুদ্ধিজীবীরা রাজাকার যে একটা ন্যারেটিভ এইটা তৈরি করতে পারে নাই। আমাদের বুদ্ধিজীবীরা আলবদর যে চিত্রটা আস্তে আস্তে দেখেন মানুষের মনের থেকে হারা যাচ্ছে, যে আলবদর মধ্যে একটা পৈশাচিক শক্তি, এই ন্যারেটিভটা কিন্তু আমরা তৈরি করতে পারি না, মানুষের মনের মধ্যে এই চিত্রটা আঁকতে পারি নাই। আলশামসরা কি এখন ভুলে গেছি আমরা, এই আলশামসরা কি করতো এই ন্যারেটিভটা আমরা তৈরি করে নেই। রাজাকাররা কি কি কাজ করতো এই ন্যারেটিভটা আমরা তৈরি করতে পারি। শুধুমাত্র ওই যে রাজাকার, আলবদর, আলশামস এই 3টা জায়গায় ব্যস্ত। আমরা উল্টো তাদের ন্যারেটিভের ভিতরে ঢুকে আমাদেরকে ওই ঘোলা পানির মধ্যে নিজেরা ডুবাইছি। সব সময় দেখেন আমরা 16 ডিসেম্বর নিয়ে তর্ক করতেছি, ওদের ওদের আলোচনার ভিতরে ঢুকি। আমরা 26শে মার্চ নিয়ে আলোচনা ঢুকি, আমরা 30 লাখ নিয়ে আলোচনা ঢুকি, আমরা 2 লাখ মা বোন নিয়ে আলোচনা করতেছি, আমরা 10 লাখ মা বোন নিয়ে আলোচনা করতেছি। আমরা সব কিছু কিন্তু আমাদের বিষয়গুলো ওরা আলোচনায় রাখছে, কারণ বিতর্কিত করার জন্য। অথচ আমরা যদি ওটা আলোচনা, আমরা সোজা ঠাবাই দিতাম যে এই নিয়ে আর কথা বলা যাবে না, এনাফ, দ্যাট ওয়াজ নট আপ। আমরা আলোচনা অংশ নিয়ে তাদেরকে কিন্তু ভিত্তি দিয়েছি। ইচ অ্যান্ড এভরি বুদ্ধিজীবী এই আলোচনাগুলোতে ঢুকে এটাকে ভিত্তি দিচ্ছে, এই আলোচনাকে আপনি ন্যারেটিভে বড় করতে দিচ্ছেন। আপনি আজকে দেখেন, আমি বলি এই জিয়া রহমানের ছেলে যে স্বাধীনতার ঘোষক বলে, আপনি বললেন না যে যদি স্বাধীনতার ঘোষক হয় তাহলে আবার এটা স্ক্যাম বলে কেমনে? সেই স্বাধীনতার ঘোষকের ছেলের ইয়াতে 26শে মার্চে কাল রাতের যে ইয়াটা কি না যে বিবৃতিটা দিয়েছে, সেখানে মধ্যে একটা জিনিস উল্লেখ করেছে, দেখেন মুক্তিযোদ্ধা যার ঘোষণায় স্বাধীনতা এসছে, সে বলে, সে লিখতেছে এখন গবেষণার দাবি রাখে 26শে মার্চ গণহত্যা কেন ঠেকাইতে পারে নাই তখনকার রাজনৈতিক ব্যক্তিত্ব। কে প্রশ্ন করতেছে দেখেন, কে মুখের মধ্যে লোকমা তুলে দিচ্ছে আলোচনার জন্য? মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু, যারা মুক্তিযুদ্ধ ব্যাপারটা হচ্ছে কি, মুক্তিযুদ্ধকে কোশ্চেন করার জন্য, ওই মুক্তিযুদ্ধকে কোশ্চেন করার জন্য এটা নাকি এখন গবেষণার বিষয়, কেন তখনকার রাজনৈতিক ব্যক্তিত্ব ফেল করছে। আরে ভাই এ নিয়ে শত শত পয়সা পয়সে আর কে লিখবে? মানে ভাই গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, আর্চার ব্লাডের বইটা যদি পড়ে, ইভেন আপনি যদি রাও ফরমানের বইটা পড়ে, তাহলে তার উত্তর পাওয়া যায়, সব উত্তর আছে। ভাই এই লোকের একাডেমিক দৌড় খুব কম। আচ্ছা বুঝলাম, অনেকেরই একাডেমিক সনদ নাই, কাজী নজরুল ইসলামের নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের নাই, তারা এটা মনেও করে নাই, লালনের নাই, বাউল আব্দুল করিমের নাই, কিন্তু তারা তার নিজ যোগ্যতায় আমাদেরকে আলোকিত করেছেন, তাদের নিয়ে এখন রিসার্চ হয়। তারেক জিয়া বুঝলাম ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে নাই বা পড়লেও ফেল করছে, হোয়াটএভার। বিদেশে অবস্থান করে প্রবাসে নির্বাসনে থেকে বইটই তো মানুষ পড়ে, তার মধ্যে পড়াশোনা আছে বলে আমার মনে হয় না। আর গ্রাম বাংলা একটা প্রবাদ আছে যে 3 বাচ্চার মাকে শেখানো আর কি, তারেক জিয়ার অবস্থা হয়েছে ওইটা আর কি, বঙ্গবন্ধুকে সে শেখাবে কিভাবে দেশ স্বাধীন করা উচিত ছিল। মানে কি কলিকাল। সাইফুল আলমের কয়েকটা কমেন্ট পড়ে আমরা একদম শেষের দিকে। 71 হাতিয়ার গর্জে উঠে আরেকবার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, এটি লিখেছেন ফজলুর রহমান, অনেক ধন্যবাদ। এই স্টিলের চশমা চোখে দিয়ে থাকে নাকি, এটি মোহাম্মদ রুহুল আমিন বলেছেন, কার কথা বলেছেন জানি না, সম্ভবত তারিখের কথা। বেলা তিনি লিখেছেন যে আমাদের এই জাতির উপরে 30 লক্ষ শহীদ ও 4 লক্ষ বীরঙ্গনার একটা দীর্ঘশ্বাস আছে, ওরা আমাদের ক্ষমা করবে না, আমি একমত। তারপরে করেছেন অঙ্কন লিখেছেন যে আসাদ ভাই ধুরন্ধর সিনেমাটা দেখেছেন কিনা? হ্যাঁ, ধুরন্ধরের দুটো পর্ব, দুটোই আমি দেখেছি। ওকে। তারপরে নুরি টি তিনি লিখেছেন আপনি মনে কি ডিস্টার্ব ফিল করেন আসাদ নূর তানিয়া আপনার লাইভ ভিডিও দেখলে? তানিয়া এখন এটাই বলছে, উইস তানিয়া। আচ্ছা, চিকন পিনের চার্জারের মতো কমেন্ট। মৃণাল ধালি বলছেন যে শতাব্দীকালে একটা গ্রুপ জন্মায় যারা দেশ জাতিকে কিছু দিয়ে যায়, বঙ্গবন্ধু সেই সূর্য সন্তান ছিলেন। সত্যি আমরা প্রীতিলতার কথা জানি, আমরা মাস্টারদার কথা জানি, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানি। আসলে সাইফুল আলম ভাই, আপনি আপনার শেষ বক্তব্যটিও সাথে রাখতে পারেন এবং তারেক জিয়ার শাসন আমল
যেটা, এটার কি দেখেন? মানে অনেকেই ভেবেছিলেন তারেক অনেক কোল্ড, মানে ঠান্ডা মাথায় এগোচ্ছেন, কিন্তু এই যে ধরপাকড় দেখে রিভেঞ্জ এখনই শুরু করে দিয়েছেন, তাতে তো মনে হয় না যে তার হাতে বেশি সময় আছে বলে সে নিজেও মনে করে। আপনার কি মনে হয়? আমি এক্স্যাক্টলি ওইভাবে কখনো সাধারণত ভাবি না, মানে আমি সাধারণত একটা পরিণতি দেখার জন্য অপেক্ষায় থাকি, সাধারণ কি আসলে হয়টা কি, বাট দ্য অ্যাক্টিভিটিস তারেক রহমান, ধরেন, যদি টু বি ফ্র্যাঙ্ক, আপনি যে একজন রাষ্ট্র কি বলে রাষ্ট্রের প্রধান হিসাবে, হ্যাঁ, রাষ্ট্রপ্রধান না তো সরকার প্রধান হিসাবে তার যে ভূমিকাগুলো গত 1 মাসের মধ্যে আমি দেখেছি, 1 মাসের মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে বড় ঘটনা হলো ইরান যুদ্ধ, ঠিক আছে? এবং ইরান যুদ্ধ নিয়ে আপনি বলতে পারেন যে মানে ইরানের তেল বা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল দেশগুলো আহ, নিজেরা নিজেদের সংকট মোকাবেলা করার জন্য যে প্রথম দিন থেকে যে চেষ্টাটা করেছে, ইন্টারন্যাশনাল মিডিয়া যেভাবে প্রচারিত হয়েছে, ইনক্লুডিং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সব দেশে, আপনি তারেক রহমানকে তখন দেখছেন কিসে ব্যস্ত? উনি তখন ব্যস্ত হলো ওনার নির্বাচনী অঙ্গীকার, কি ফ্যামিলি কার্ড দেওয়া নিয়ে, ঠিক আছে? তারপর আপনি ব্যস্ত থাকলেন যে উনি খাল কাটা উদ্বোধন করা নিয়ে, উনি এখন কৃষক কার্ড দেয় উদ্বোধন করেন, কিন্তু আপনি দেখেন দেশে যে সংকটটা চলমান, এই সংকটটা ওনারা স্বীকার করেন না এবং স্বীকার করে নিতে চান না, এতদিন যাবৎ চলছে। তো একটা সরকারের প্রথম কাজ ছিল কিন্তু যুদ্ধকালীন সিচুয়েশনে কি হতে পারে, একটা আপনার স্বল্পমেয়াদী ব্যবস্থা, একটা মধ্যমেয়াদী ব্যবস্থা, একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা। কারণ কি, এই যুদ্ধ 1 মাস চলুক আর 1.5 মাস চলুক বা 2 মাস চলুক বা এখনই শেষ হয়ে যাক, এর একটা স্বল্পমেয়াদী চাপ বাংলাদেশের উপরে থাকবে, প্রত্যেক দেশের উপরে যেমন আছে বাংলাদেশের উপরে থাকবে, তেমনি একটা মধ্যমেয়াদী চাপ থাকবে, একটা দীর্ঘমেয়াদী চাপ থাকবে। এবং এটা ইমিডিয়েট চাপটা কি? জ্বালানি সংকট। এটা সমস্ত দুনিয়া যাদের 200 দিনের, কারো 6 মাসের স্টক আছে, তারাও কিন্তু ম্যানেজমেন্ট করতেছে। জাপান হলো ওয়ার্ল্ডের চীন হলো ওয়ার্ল্ডের 1 নম্বর, আমেরিকা 2 নম্বর, জাপান 3 নম্বর স্টকদারি। সেই জাপান পর্যন্ত এই জ্বালানি তেলের জন্য সংকট না হয় এই জন্য সে এক্সট্রা ব্যবস্থা নিচ্ছে। ইতালির মেলোনি, ঠিক আছে, ইতালির মেলোনি কোন একটা দেশে যেখান থেকে সে গ্যাস, আজারবাইজান না কোথায়, সে ভাবে কি মানে এই জ্বালানি সংকটে যেন না পড়ে, সেই জন্য ওই দেশগুলি ভ্রমণ করতেছে যাতে ওখান থেকে সে জ্বালানি সংগ্রহ করতে পারে, অনেক জায়গা থেকে ফেরত আসতেছে। আর আমাদের দেশে আমি জাস্ট উদাহরণ দিলাম যে বিশাল বিশাল দেশ, যারা এখন চিন্তা করার দরকার নেই, তাদের এখনো 6 মাসের রিজার্ভ আছে, কারো 3 মাসের রিজার্ভ আছে, এরকম আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, তাদের আছে, কিন্তু তারাও কিন্তু ঝাঁপায় পড়ছে যে এইটাকে কিভাবে সমাধান করা যায়। একজন প্রাইম মিনিস্টার দেশে দেশে ঘুরতেছে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য, আর আমার প্রাইম মিনিস্টার ব্যস্ত কি কোদাল দিয়া খাল কাটা নিয়ে। আরে ভাই, খাল কি কোদাল দিয়ে কাটা যাবে এখন আর? আচ্ছা, ভাই, এই এটা খাল নিয়ে কাটা ব্যস্ত। দেখে আমার মনে পড়ছে ইউনুসের আমল, যখন ইউনুস প্রথম ক্ষমতা দখল করে নতুন নতুন, তখন বাংলাদেশে বেশ কিছু ইসলামপন্থীদের দেখতাম যে মানুষকে ধরে ধরে চুল, হিন্দি চুল, বাংলা চুল ধরে কাটা শুরু করতো। তো ইউনুস শুরু করেছিল হিন্দি চুল কাটা, আর এ শুরু করেছে খাল কাটা। তো আমি দেখেন, এটা হলো আমি প্রশাসনিক বা তার ব্যাপারটা বলছি। এবার আসেন রাজনৈতিকভাবে উনি যেটা করতে, ওনার যেটা উচিত ছিল, প্রথমত ক্ষমতায় আসার সঙ্গে ওনার জানা উচিত ছিল ওনার পার্টিটা 17 বছর ক্ষমতায় নাই, তাহলে 17 বছর আগে যে ছেলেটা জন্মাইছে এটার বয়স এখন 17 বছর। যে সময় তারা ক্ষমতা হারাইছে সেই সময় যদি কারো বয়স 17 হয়ে থাকে, তার এখন 34 বছর, তাই না? তো এই যে না খাওয়ার একটা কষ্টের মধ্যে তারা ছিল, তারপর অক্ষমতার একটা ব্যাপার ছিল, আন্দোলন করতে পারে নাই, সংগ্রাম করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই, সেই দলটা ক্ষমতায় আসছে। তো এই দলটা, তিনি তো ভাবা উচিত যে উনি যেরকম ডেসপারেট, এই যে ধরুন খাল কাটা নিয়ে ব্যস্ত, উনি মানে ওনার পুরো কর্মসূচি পারলে 1 মাসের মধ্যে উনি শেষ করার চেষ্টা করেন, ঠিক আছে? তো সেরকম তো আরেকটা ছেলে টাকা খাওয়ার জন্য বা চাঁদা খাওয়ার জন্য, জলমহল দখল করার জন্য, বালুমহল দখল করার জন্য, এই স্কুলের মাঠ দখল করার জন্য, তো সে তো এই জন্যই বসে আছে। আপনি যেরকম এগুলা করার জন্য বসে, সে তো এটা করার জন্য বসে আছে, সেগুলো করতেছে। আপনি ঠেকাইতে পারছে সাংগঠনিকভাবে? বাংলাদেশের আমার ধারণা কোনো সরকার এখন পর্যন্ত তার প্রথম 1 মাসে এত মারামারি হয়েছে এটা আমার জানা নেই। হুম, জি, অনেক ধন্যবাদ সাইফুল ভাই। নিজেরা আরো মারামারি দুটো, নিজেরা করতেছে। এবং জি, এই যে দুইটা জায়গাতে ওনার রাজনৈতিক যে লক্ষ্যটা, রাজনৈতিক লক্ষ্য উনি পূরণের ব্যাপারে ওনার যেমন আমি তার ঘাটতি দেখতেছি, তেমনি উনি রাষ্ট্রীয় যে প্রয়োজন, আর্থিক খাতের যে লক্ষ্যটা দরকার ছিল, যে জ্বালানি ক্ষেত্রে লক্ষ্য, সেটাতে আমি দেখতে পাচ্ছি যে ওনার ঘাটতি রয়েছে।
জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আপনার শেষ আহ্বান শুনবো জনগণের উদ্দেশ্যে। আপনি প্রতি লাইভে যেটা দিয়ে থাকেন, দুটো কমেন্ট পড়ে নেই। আম, গোবিন উনি বলছেন যে ইন্ডিপেন্ডেন্ট ভাই পাকিস্তানের ভেতরে যে রাজ্যটি স্বাধীন হওয়ার জন্য লড়াই করছে, তার কথা বাদ দিলেন কেন? আমরা বাদ দিইনি, তারাই। বেলুচিস্তানের কথা আপনি বলছেন, বেলুচরা আসলে ওই এক জায়গায় আপনাকে যেতে হবে, বঙ্গবন্ধু। আজকে বেলুচদের একজন বঙ্গবন্ধু নাই বলে তারা ফাইট করতেছে। আজকে ফিলিস্তিনের একজন বঙ্গবন্ধু নাই বলে এই দশা। দেশ 3 টুকরো 14 টুকরো হচ্ছে, গাজা মাটির সাথে মিশে গেছে একজন বঙ্গবন্ধু নাই বইলা। ইরানের খামিনি রেজিম একদম, ইসরায়েল আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং স্মার্ট যুদ্ধকারী হিসেবে তাদের শক্তি সব কিছুই অনেক এগিয়ে, তারপরও তারা পারছে না, কারণ ইরানে একজন বঙ্গবন্ধু নাই বলে। বঙ্গবন্ধু যে কী জিনিস ছিলেন, যারা শিল্পের সাথে যুক্ত, যারা গান তাদের কান সবচেয়ে তীক্ষ্ণ, তাদের কানের মানে ইয়ে করতে হবে, মানে কান খুব ভালো না হলে, শার্প না হলে সে গান গাইতে পারে না। তো গান গলা দিয়ে তো পরিবেশন করা হয়, তো সেক্ষেত্রে ভাষার সাথে একটা মারাত্মক সম্পর্ক আছে। তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে বঙ্গবন্ধুর স্পিচ কেমন ছিল, স্ক্রিপ্ট ছাড়া মানুষের টোনে মানুষকে কথার মধ্যে ডুবিয়ে ফেলার যে অসাধারণ জাদুকর বঙ্গবন্ধু ছিলেন। এবং মানে পুরুষদের অনেকটা উদাহরণ দেওয়া যায় শৌর্যে বীর্যে, মানে বঙ্গবন্ধুর শুধু হাইট না, তার কথার গলা যে খুব ভারী গলা তাও শুধু নয়, তার ওভারঅল লুক আপনি যদি দেখেন, সেই সময় পোশাক নির্বাচনের যে তার রুচি এখনও, মানে বঙ্গবন্ধু একজন শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তাকে কোন দিক থেকে সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, রুচিবোধ, পাইপ নিয়ে তিনি সাংবাদিকদের সামনে যে ইন্টারভিউগুলো দিতেন, মানে কি মনে হয় তাকে দেখলে? এখনও কোনো রাজনীতিবিদ দেখেন, এই যে ডোনাল্ড ট্রাম্পকে দেখেন না, ইউনিচের কথা বাদ দিলাম, মানে চোর মনে হয় বঙ্গবন্ধুর সামনে বাকিদেরকে। আমি কাউকে ছোট বড় করছি না। আপনি বর্তমান ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে দেখেন, বঙ্গবন্ধুর স্টাইল, তার কাপড় দেখেন, মানে বুঝবেন ইউনিচে যে একটা ইয়ে পরে, ওই যে কি একটা পরে, পাঞ্জাবিও না, মানে সে যেরকম ওইরকম আর কি, মিশেল একটা জিনিস, মানে দেখলেই মনে হয় যে একটা দালাল, একটা চোর, কেমন কেমন করে মানে। আর বঙ্গবন্ধুর সেই মুজিব কোট। এনিওয়ে, আমরা যেটা বলতে চাই যে পৃথিবীর যত স্বাধীনতাকামীদের ব্যর্থতা, যারা পারছেন না, তাদের আসলে ওইটাই যে বঙ্গবন্ধু একজন নাই, একজন বঙ্গবন্ধু, এটা সবচেয়ে বড় উদাহরণ। এই যে আরেকজন মোহাম্মদ মুহিত বলছেন যে আওয়ামী লীগ মানেই সোনাগাছির মুক্তিযোদ্ধা। আপনার জন্মপরিচয় আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ মিস্টার মুহিত। মূর্খের সাথে তর্কে যাওয়া যাবে না। সাইফুল আলম ভাই, আপনার শেষ বক্তব্য, আহ্বান যদি আমাদের দর্শকদের জন্য রাখতেন। প্রথমত হলো সবাইকে তোমার শেষ আমি শুভেচ্ছা জানাই। আপনারা সবাইকে, সবাই যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। আর যে অনুরোধটা করি সবসময়, সেটা হলো ইউনূস এবং তার গং, যারা বাংলাদেশটাকে এই পর্যায়ে নিয়েছে, তাদেরকে হ্যাকলিং করতে ছাড়বেন না, তাদেরকে নাজেহাল করতে ছাড়বেন না। মাসুদউদ্দিনকে ময়লা পানি মারতে পারেন, কিন্তু এদেরকে ময়লা পানি মারতে পারেন না কেন? এদেরকেও ময়লা পানি মারতে হবে, এদেরকেও নাজেহাল করতে হবে এবং প্রশ্নবাণে বিদ্ধ করতে হবে যে তারা আমাদের দেশটা কেন ধ্বংস করলো। আর যথারীতি গ্রামীণের সকল প্রোডাক্ট বয়কট করুন, বর্জন করুন। ইউনূসকে জানান যে আমরা তাকে অপছন্দ করি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ। আমাদের এই শোটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সেই ভালো লাগা লিখতে পারেন, কমেন্ট করতে পারেন। যদি খারাপ লাগে সেটাও লিখবেন, মানে যদি লিখতে না চান, ভালো লাগলে লাইক করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন। দুটো বাটনই ইউটিউবে রয়েছে। এবং যদি মনে করেন যে এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার বন্ধু, আপনার আত্মীয়, তাদের কাছে ইউটিউবের এই লিঙ্কটি শেয়ার করতে পারেন। এবং সাইফুল আমিন ভাইয়ের আ ক খ যে ইউটিউব চ্যানেলটি, সেটি লিঙ্ক এই ইউটিউবের ডেসক্রিপশনে, এবং ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তাদেরকেও বলবো যে ফেসবুকের ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করে সাইফুল আমিন ভাইয়ের পাশেও থাকতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশ এবং ভারতের যারা দেখছেন তাদেরকে শুভরাত্রি জানাই, এবং বিশ্বের যেখান থেকে দেখছেন তাঁদের সময় অনুযায়ী, যার সময় অনুযায়ী শুভ সময়। ভালো থাকবেন। আবার দেখা হবে সামনের শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টায়।